মনে রাখিস, সময় মাত্র 5 মিনিট, তারপরে ছেলে পুলে নিয়ে হাজির হবি। বাকরুদ্ধ হয়ে খাটের উপর বসে পড়ল স্পর্শী। কানের কাছে তুই কথাটা বারবার প্রতিধ্বনি হচ্ছে। নেতামশাই তাকে তুই করে বলতে পারলো? যে লোকটা সবসময় শান্ত, ভদ্র, নরম হয়ে স্পর্শীর সাথে কথা বলে, তার সমস্ত পাগলামো চোখ বন্ধ করে মেনে নেয়, সে কিনা আজ এইভাবে রেগে কথা বলল। তাহলে কি স্পর্শী মজা করতে গিয়ে লিমিট ক্রস করে ফেললো? ধপ করে খাট থেকে উঠল। লোকটা ভীষণ রেগে আছে। এখন যদি সে না যায়, তাহলে যদি সোজা বাড়িতে চলে আসে, তাহলে উঁকি মেরে পুনরায় বসার রুমটা পর্যবেক্ষণ করলো। আগে 3 জনের সাথে আরো 2 জন এসে যুক্ত হয়েছে। ওড়নাটা মাথায় দিয়ে ফোন হাতে বের হলো স্পর্শী। কাউকে কিছু না বলেই সোফার পেছন থেকে সোজা সদর দরজার দিকে গেল। এরই মধ্যে পেছন থেকে গুরুগম্ভীর স্বরে শোভম বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি? স্পর্শী দাঁড়ালো, পেছন থেকে ফিরে ভাইয়ের উদ্দেশ্য বলল, বাইরে ঘুরতে যাচ্ছি। আমি তো কোনো জেলখানায় আসিনি যে সারাক্ষণ ঘর আটকে বসে থাকবো। শোভম পুনরায় বলল, তোমাকে কোথাও যেতে তো বারণ করিনি। অবশ্যই কেউ যাবে তোমার সাথে, কিন্তু এখানকার কিছুই তো তুমি চেনো না। আশিকে সাথে নিয়ে যাও। স্পর্শী কিছুক্ষণ থম মেরে বলল, আশি ঘুমাচ্ছে, আর আমি ছোট নই যে হারিয়ে যাব। আশেপাশেই আছি, চিন্তার কিছু নেই বলেই কটকট পায়ে বেরিয়ে গেল বাড়ির বাইরে। গেটের কাছে এসেই সামনের রাস্তায় দেখতে পারল নির্জন রাস্তা, কিন্তু দূরেই এই রাস্তার নতুন মোড় দেখা যাচ্ছে, যেটা বেশ বড়সড়। নেতামশাই ঠিক কোন রাস্তায় আসতে বলেছে মাথায় ঢুকছে না স্পর্শী। তাও ধীর পায়ে হেঁটে গেল বড় রাস্তার দিকে। বাড়ির সামনে এলে যে কেউ দেখতে পাবে, তখন ঝামেলা বাড়বে বই কমবে না। টানা 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে স্পর্শী। কোথাও নেই নেতামশাই। কালো রঙের মাইক্রোটা দেখা যাচ্ছে না। আশেপাশে খুব একটা লোকজনও দেখা যাচ্ছে না। কতক্ষণ পর পর 2-1টা বেবি ট্যাক্সি, ভ্যান যাওয়া আসা করছে। হঠাৎ পেছন থেকে দ্রুত গতিতে একটা কালো রঙের বাইক থামলো তার পাশে। চমকে 2 কদম পিছিয়ে গেল স্পর্শী। মাথায় হেলমেট থাকলেও গায়ের পাঞ্জাবি দেখে চিনতে আর অসুবিধে হলো না এটা কে। এটাই তার নেতামশাই। বাইকে ওঠো। চমকালো স্পর্শী। আশেপাশে একবার তাকালো। সর্দার বাড়ির বড় মেয়ে এসেছে এটা সবাই জানলেও স্পর্শীকে খুব একটা চেনে না সবাই, তাই যে যার মতো চলে যাচ্ছে। স্পর্শীকে নীরব থাকতে দেখে পরশ আবারও বলল, বাইকে উঠতে বলেছি তোমাকে, সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? সামান্য ভ্রু কুচকালো স্পর্শী। পরক্ষণেই নেতামশাইয়ের রাগের কথা মাথায় আসতেই ধাতস্থ হয়ে বলল, বাইকে উঠবো মানেটা কি নেতামশাই? আর আপনি একজন বুঝতার মানুষ হয়েও এমন ছেলে মানুষই কিভাবে করছেন? আশেপাশের কেউ আমাকে চেনে না, ঠিক আছে, কিন্তু আপনাকে তো চেনে। কেউ যদি বাড়িতে বলে দেয় আমি আপনার বাইকে উঠেছি, তাহলে কতটা ঝামেলা হবে বুঝতে পারছেন? আমার থেকেও বেশি ঝামেলা আপনার হবে। আপনি এখান থেকে যান, বাড়িতে ভাইয়া আছে, ও আমাকে বাইরে বের হতে দেখেছে। পরশ খুব কষ্টে নিজেকে সামলে নিল। রাগে মাথার রগটা টকবক করে ফুটছে। আজ প্রায় 6-7 মাস পরে নিজের বাইক নামিয়েছে। এর আগে গাড়িতেই বডিগার্ড সহ চলাফেরা করেছে। লোকজন যাতে এক ঝলক দেখেই চিনতে না পারে সেই জন্য হেলমেটটাও খোলেনি, কিন্তু কয়েকবার তার দিকে তাকালে নিশ্চিত সবাই চিনে ফেলবে। বাইক থেকে নামলো পরশ। কোনরূপ বাক্য খরচ না করেই টেনে হিচড়ে বাইকে বসালো স্পর্শীকে। সাময়িকভাবে হতভম্ব হয়ে গেল স্পর্শী, কিন্তু কিছু বলল না। এরই মধ্যে বাইক স্টার্ট দিয়ে পরশ সামনের দিকে চলল। বিবর্ণ বিকেল। পরশ হাত ঘড়িতে তাকিয়ে দেখলো 4:45 বাজে। বাইক থামলো ফিরোজপুর সদরে। চারপাশে অজস্র দোকান পাটে লোকজনে ভরপুর। তারই মাঝখান থেকে এক প্রকার টেনে হিচড়ে স্পর্শীকে নিয়ে গেল নিজের সাথে। 4 তলা বিল্ডিং। সিঁড়ি দিয়ে টেনে 3 তলায় একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফেলতেই ঢোক গেল স্পর্শী। চারপাশে তাকিয়ে দেখলো এটা একটা বেডরুম। বেশ সুন্দরভাবে বিছানা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র রয়েছে। পেটের ভেতর অলরেডি মোচড়ানো শুরু করে দিয়েছে। নানান রকমের কুৎসিত বাজে কথা, ঘটনা স্পর্শের মগজকে উত্তেজিত করে তুলেছে। নেতামশাই বাস্তবিকভাবে কি করতে চাইছে তার সাথে? আচ্ছা, উনি কি আমাকে রেপ করতে চাইছেন না তো? ভাবতেই 2 হাত দিয়ে মুখ চেপে ধরল স্পর্শী। কদিনই বা চেনে সে নেতামশাইকে, এতটা বিশ্বাস করা কি উচিত হয়নি? শুরুতেই বাইকে বসা উচিত হয়নি তার। চাইলেই তো ওখান থেকে বাড়ি ছুটতে যেতে পারতো স্পর্শী, কিন্তু সে তো করেনি।
ওহ, অনেক বড় ভুল হয়ে গিয়েছে। এখন কিভাবে পালাবে এখান থেকে? আশেপাশে তাকিয়ে দেখতেই পরশকে দেখলো দরজার ভেতর থেকে চাপিয়ে তার উপর হেলান দিয়ে ফোন দিচ্ছে কাউকে। ওপাশ হাতের রিসিভ হতেই তেতে উঠল পরশ। এতক্ষণ লাগে ফোন ধরতে? 2 মিনিটের মধ্যে তোরা ওনাদেরকে নিয়ে এখানে আয়। কথাটা শোনা মাত্রই পুনরায় পেটে মোচড় মারল স্পর্শীর। ওনাদের মানে কি? আরো কি কজন আছে? তাদের ডাকছেন নেতামশাই? এদের দিয়ে কি করবে সে? কোনরূপ ভনিতা না করে উঠে দাঁড়ালো স্পর্শী। শক্ত কণ্ঠে বলে উঠল, নেতামশাই। আশ্চর্য উত্তেজনায় কথা পেঁচিয়ে যাচ্ছে স্পর্শীর, তাও হার মানল না। নিজেকে ধাতস্থ করে বলে উঠল, কাদেরকে ডাকছেন আপনি? আর আমাকেই বা আটকে রেখেছেন কেন গুন্ডাদের মতো? দেখুন নেতামশাই, ভালোই ভালোই যেতে দিন আমায়, নইলে জেলের ভাত খাওয়াবো আমি। ভ্রুচোরা টান টান করে তাকালো পরশ। এরই মধ্যে সিঁড়ি দিয়ে উঠে আসার আওয়াজ পেতেই দরজা খুলল। একজন উকিল, একজন বয়স্ক ইমাম, পাভেল সহ আরো 3 জন ছেলেকে দেখা গেল। কারোর হাতে মিষ্টির প্যাকেট, কারোর হাতে রেজিস্ট্রি পেপার, কারোর হাতে ফাইল। ভেতরে ঢুকতেই পাভেল চেয়ারগুলো এগিয়ে দিল ইমাম সহ উকিলকে বসার জন্য। কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। কিছুটা হলেও তার মাথায় ঢুকেছে। তাও পরশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হচ্ছে সব নেতামশাই? গলার স্বরকে যথাসম্ভব নিচু করে শান্ত কণ্ঠে পরশ বলল, বিয়ে। আশ্চর্য হয়ে গেল স্পর্শী। এই লোক তাকে কিচ্ছু জিজ্ঞাসা না করেই এত কিছু আয়োজন করলো। তার সাথে কড়া ভাষায় কথা বলল, সেই রাস্তা থেকে টেনে হিচড়ে নিয়ে এলো। মানে কি এসবের? তাকে কি সস্তা পেয়ে বসে আছে? মুখে বলল, আমার অনুমতি নিয়েছেন আপনি? রাগটা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল পরশে। দাঁতে দাঁত চেপে বলল, দরকার পড়েনি আমার। তারপর ইমামের দিকে তাকিয়ে পড়ল, শুরু করুন। বা খাড়া হয়ে গেল স্পর্শী। হাতের ফোনটাকে জোরে চেপে ধরে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি এইসব বিয়ে টিয়ে কিচ্ছুই করব না। এরই মধ্যে হাতের কবজিতে টান পড়ল তার। পিছু ফিরতেই দাবাং মার্কা একটা থাপ্পড় পড়ল গালের উপর। স্পর্শী হতবাক হয়ে তাকিয়ে রইল। পুরো গালটা অবশ হয়ে শিরশির করছে, মাথাটা কেমন চক্কর দিচ্ছে। ভেতর থেকে সমস্ত রাগ জেদ দলা পাকিয়ে ভয়ঙ্কর ভাষাগুলো গলার কাছে আসতেই নিভে গেল। মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না সে। কিভাবে পারবে? ছোটবেলা থেকে এমন শাসনহীন বড় হয়েছে সে। সেখানে একই লোকের কাছ থেকে পরপর 2 দিন 2-2 থাপ্পড় খাওয়া কি কম কথা? তাও আবার এমন আঁটো-সাঁটো বডিওয়ালা পুরুষের। গাল যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে একেবারে। এই মুহূর্তে নিজের আত্মসম্মানকে ধুয়ে মুছে বাইরে ফেলে ব্যথার তাড়নায় ঠোঁট উল্টে হু হু করে কেঁদে উঠল। পরশের রাগের সীমা পার হচ্ছে, নিজেকে ছন্ন ছাড়া লাগছে। এখানে বাইরের কেউ বলতে শুধুমাত্র উকিল আর ইমামই আছে। তাছাড়া যে 2 জন আছে তারা দলের লোক। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে স্পর্শীর গাল চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, প্রেম করতে ইচ্ছে করে, অথচ বিয়ের কথা বললেই এত আপত্তি? নষ্টামি করলে অন্যদের বেছে নিতি, আমার সাথে জড়ালি কেন তুই? এখন ওই মন্ত্রীর ছেলেকে ভালো লেগে গেছে তাই না? খুব টাকাওয়ালা বুঝি। তোর কত টাকা চাই? হ্যাঁ, কত টাকা চাই? পড়শির মনে হচ্ছে গালের চাপার দাঁতগুলো সব ভেঙে পরশের হাতে এসেছে। পরশ ছাড়তেই পুনরায় ঠোঁট ভেঙে কেঁদে উঠল। তাহলে তখনকার ওই মজা করার জন্যই নেতামশাই রেগেছে? বুঝতে পেরে অভিমান জড়িত গলায় কান্না করতে করতে বলল, কিসের বিয়ে? কার সাথে বিয়ে? ভেঙে গেছে তো বিয়ে। আমি তো ওই ছেলেকে বলে দিয়েছি বিয়ে টিয়ে করতে পারবো না। আমি তো ব্যাস মজা করছিলাম একটু আপনার সাথে, আর আপনি আবার আমার গায়ে হাত। সম্পূর্ণ করার আগেই পরশের ধমকে গুটিসুটি মেরে চুপ করে গেল স্পর্শী। চুপ, একদম মিথ্যে কথা বলবে না। তুমি কি মনে করেছো আমি ঘাসে মুখ দিয়ে চলি? কালকে তোমাকে দেখতে আসবে না ওই মন্ত্রী? আর ছেলেকে তো একদম ঘরে উঠিয়ে বসিয়ে রেখেছো। হাতছাড়া করার ইচ্ছেই নেই বুঝি? ও তো শোভম ভাইয়ের বন্ধু বলে বাড়িতে আছে। পরশ নিজেকে সংযত করলো। পুনরায় শান্ত গলায় বলল, বেশ, মানলাম বিয়ে হবে না, কিন্তু আমাকে বিয়ে করতে কোথায় প্রবলেম তোমার? আমি তো আর ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে যাইনি। আমি কোনো রিস্ক নিতে চাইছি না স্পর্শিয়া। ব্যাস, শুধুমাত্র রেজিস্ট্রিটা হয়ে যাক। তুমি সই করে দাও। সন্ধ্যার আগেই তোমায় বাড়িতে দিয়ে আসবো, কেউ জানবে না। আমি শুধু তোমায় নিয়ে রিস্ক নিতে চাইছি না। শোভম জোর করবে তোমায় পরবর্তীতে বিয়ে করানোর জন্য।
স্পর্শিয়া নিচু হয়ে তাকিয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। কি করা উচিত তার এখন? পরশ পুনরায় উকিলের দিকে তাকাতেই সে রেজিস্ট্রি পেপার হাতে দিল। স্পর্শীর কাছে পেপারটা দিয়ে বলল, এইখানে সই করো। স্পর্শী চমকে কাগজের দিকে তাকালো, তারপর পরশের দিকে তাকাতেই বলল, কোর্ট কবিন করছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সই করে দাও। স্পর্শী বার কয়েক চারিদিকে তাকালো। কি করা উচিত তার? পরশের দিকে তাকাতেই দেখলো এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। মাথাটা বারবার ঝুঁকিয়ে ইশারা করছে সই দিতে। করে দিল সই। পরশ চকিতে দাঁড়ালো সোজা হয়ে, কাগজটা নিয়ে নিজেও সই করে দিল। হৃদস্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তার। এরই মধ্যে পাভেল উঠেই স্পর্শীর উদ্দেশ্যে বলল, সেই সই তো করলেই, শুধু শুধু একটা নাটকের কি দরকার ছিল বলতো? মারটাও তো খাইতা না, আগেই যদি রাজি হলে। মুহূর্তেই তীব্র অভিমানে চিবুক শক্ত হয়ে গেল স্পর্শীর। মুখটাকে থমথমে করে তাকিয়ে রইল অন্যদিকে। পরশ চোখ গরম করলো পাভেলের দিকে তাকিয়ে। তারপর ইমামের দিকে ইশারা করতেই সে বিয়ে পড়ানো শুরু করলো। কবুল বলার সময় আসতেই স্পর্শীর দিকে তাকিয়ে ইমাম বলল, বলো মা কবুল। কোনরূপ সময় নষ্ট না করেই থমথমে কণ্ঠে অন্যদিকে তাকালো স্পর্শী। অভিমানে সুরে বলে উঠল, কবুল কবুল কবুল। সাময়িকভাবে হতভম্ব হয়ে গেল কাজী। সে তো একবার বলতে বলেছে মাত্র। কিছু না বলে পরশের দিকে তাকাতেই সেও কবুল বলে দিল। ঠোঁট টিপে হেসে দিল পাভেল। তারপর পুনরায় বলে উঠল, বাহ, বাবুর আম্মু কি আগে থেকেই অভিজ্ঞতা ছিল নাকি বিয়ের? একবার বলতেই 3 বার বলে দিল। হেসে দিল বাকি সবাই। গাঢ় অভিমান নিয়ে রুম থেকে বেরিয়ে গেল স্পর্শী। সিঁড়ির কাছে আসতেই পরশ বাধা দিল। আলগোছে হাত ধরে টেনে নিল নিজের কাছে। গালের উপর হাত বুলিয়ে বলল, বেশি ব্যথা লেগেছে? ব্যাস, হয়ে গেল। সমস্ত রাগ উগড়ে দিল পরশের উপর। 2 হাত দিয়ে নিজের সমস্ত ব্যথার শোধ নিতে পরশের বুকের উপর উড়াধুরা কিল মারতে লাগলো। মুখে বলল, আপনার সাহস কিভাবে হয় আমাকে মারার? সেদিনও মেরেছেন, কিচ্ছু বলিনি, তাই বলে আজকেও মারবেন? আপনার আপনার বলার আগে স্পর্শীর মাথাটা বুকে চেপে ধরল পরশ। বুক চিরে বের হয়ে এলো দীর্ঘশ্বাস। এ যেন বিশাল যুদ্ধ জয়ের উপহার। ঠোঁট দুটোকে উঁচু করে স্পর্শীর মাথায় ছোঁয়ালো। মুহূর্তেই 2 কদম সরে গিয়ে দাঁড়ালো স্পর্শী। চোখ গরম করে বলল, দেখুন নেতামশাই, একদম বাড়াবাড়ি করবেন না। বিয়ে করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি আমার? পরশ সামান্য হক চকিয়ে গেল। তারপর বলল, আর সব কিনলেও তোমার মাথা কেনার কোনো ইচ্ছেই নেই আমার। ওটাকে তোমার কাছেই রাখো। পুরো মাথা ভর্তি গোবর ভরা। যখন যা ইচ্ছে হয় তাই করো। যত সব শয়তানি বুদ্ধি আছে, সব কিছু অন্যের উপরে ফলিয়ে আমাকে জ্বালাও। কি রে ভাই, বিয়ের সাথে সাথেই ঝগড়া? ওনাদেরকে বিদায় করবি তো আগে নাকি? উপর থেকে দরজা ফাঁক করে পাপে লুকি দিয়ে বলল পরশ। আসছি বলে স্পর্শীর হাত ধরে পুনরায় রুমে এলো। সবাইকে টাকা দিয়ে মিষ্টি খাইয়ে বিদায় করলো। যাওয়ার আগে সাবধানী বার্তা হিসেবে বিয়েটাকে গোপন রাখতে বললো। স্পর্শীর রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে। সবাইকে বিদায় করে স্পর্শীর কাছে এসে দুষ্টুমি করে বলল, তুমি মিষ্টি খাবে না? অবশ্যই তোমার জন্য স্পেশাল মিষ্টি রাখা আছে। স্পর্শী হক চকিয়ে গেল। মনে পড়ল সেদিন জাবির ক্যাম্পাসের লাস্ট চুমুর কথা। মুহূর্তে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। দ্রুত মাথাটা নাড়িয়ে বলল, না না, আমিও কোনো মিষ্টি ফিষ্টি খাবো না। পরশ হাসলো, পুনরায় ঠোঁট টিপে হাসলো। তারপর বলল, তুমি কি ভাবছো আমি তোমায় চুমু দিতে চেয়েছি? ছি ছি স্পর্শিয়া, আমি একজন এমপি মানুষ। এই ধরনের কথা বা বাজে কাজ আমার সাথে মানায় নাকি? তুমি বরাবরই মাথায় এইসব দুষ্টুমি বুদ্ধি নিয়ে চলো। বাইরের দিকে তাকিয়ে কথাগুলো বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো তোমাকে দিয়ে আসি, নইলে তো আবার সম্বন্ধী সাহেব কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেললে। সন্ধ্যা 6টা। চারিদিকে প্রায় অন্ধকার নেমে এসেছে। গেটের সামনে যেতেই দারোয়ান চেঁচিয়ে উঠে বলল, আম্মা, আপনি কই আসলেন? সবাই তো খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেছে। আমরা তো ভাবছি আপনি আড়াইয়া গেছেন। তাড়াতাড়ি ভিতরে যান আপনি। শোভাম বাবাই তো খুব রাইগে গেছে। স্পর্শী চুপচাপ দারোয়ানের কথাগুলো শুনলো। তারপর কিছু না বলেই গেটের ভিতরে চলে গেল। দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আরশি চেঁচিয়ে উঠল, ওই তো আপু।
আরশির কথা শোনা মাত্রই সোফায় চিন্তিত অবস্থায় বসে থাকা সকল মানুষগুলো দরজার দিকে তাকালো। অস্বস্তিতে পড়ে গেল স্পর্শী। বাড়ি আসতে আসতে যে সন্ধ্যার আজান দিয়ে দেবে সেটা মোটেও বুঝতে পারেনি সে। কোথায় ছিলে তুমি? শামসুল সর্দার শান্ত কণ্ঠে বললেন। স্পর্শী নিজেকে ধাতস্থ করে বলল, বাইরে ঘুরতে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গিয়েছিলাম, খেয়াল ছিল না। আর আমি তো বলেই গিয়েছিলাম, এত চিন্তার কি আছে? শামসুল সত্তার ফোন হাতে নিয়ে শোভামকে কল করলেন। সাথে সাথেই ওপাশ থেকে রিসিভড হলো। স্পর্শিয়া বাড়িতে এসেছে, চিন্তার কিচ্ছু নেই, আর খুঁজতে হবে না। শোভাম কি বলল তা শোনা গেল না। স্পর্শী সবাইকে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল। শিকদার বাড়ির বসার রুমে সোফায় উল্টো হয়ে পা ঝুলিয়ে শুয়ে আছে পাভেল। পাশের সোফাতেই পরশ ফোন স্ক্রল করছে মনোযোগ সহকারে। পাভেল কতক্ষণ পর পর অসহায়ের মতো ভাইয়ের দিকে তাকাচ্ছে আর খচাচ্ছে, আর পরশ চোখ রাঙিয়ে থামতে বলছে। মহিউদ্দিন শিকদার উপর থেকে নিচে নেমে সোফায় বসলেন, হাঁক ছাড়লেন পিয়াসার উদ্দেশ্যে। চা দিয়ে যাও আমার। এরই মধ্যে গুটিসুটি পায়ে প্রেমাও নেমে এলো। মায়ের উদ্দেশ্যে সিঁড়িতে দাঁড়িয়েই বলল, আমার চাটাও দিও মা একটু। পাভেল নিজেকে আর সামলাতে পারল না, দ্রুত বেগে শোয়া থেকে উঠে বসলো। পরশের পাশে গিয়ে নিচু স্বরে পড়ল, তুই ভাবতে পারছিস টানা 1 ঘন্টা ধরে চুপ করে আছি আমি? একবার ভাবতো কতটা কষ্ট হচ্ছে আমার। প্লিজ এমন করিস না, আমি আর লুকাতে পারবো না। আচ্ছা, আমি তো বাইরের কাউকে বলছি না, ব্যাস ঘরে আব্বু আম্মুকে বলবো। ওরা তো আর ঢাকঢোল পিটিয়ে তোর ক্ষতি চাইবে না বল। প্লিজ এই একটু বলি, নইলে আমার 5 মিনিট চুপ করে থাকলে না আমার পেট ফেটে যাবে। পরশ পুনরায় চোখ রাঙালো। পাভেল করুণ চাহনি দেখে হতাশার শ্বাস ফেলল। কোন কক্ষণে যে এই পেট পাতলাটাকে নিয়ে বিয়ে করতে গিয়েছিল কে জানে। এই তোরা ফুসফুস করে কি করছিস রে? পেছন থেকে চায়ের ট্রে নিয়ে আস্তে আস্তে পিয়াসা বলল। পাভেল নিজেকে সাজিয়ে কথাগুলো বলার জন্য উঠে দাঁড়ালো। এরই মধ্যে পরশ টেনে বসালো, নিজেকে ধাতস্থ করে বলল, তোর বলতে হবে না, আমিই বলছি। পাভেল সম্মতি দিয়ে চুপচাপ বসালো। পিয়াসা ছেলে দুটোর দিকে তাকিয়ে বলল, কি রে, কি বলবি? পরশ নড়ে চড়ে বসলো। সে নিশ্চিত এইখানে এই কথা শোনার পর শিকদার বাড়িতে ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে যাবে। চায়ের কাপ হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, তুমি একটু বসো, আমি বলছি সব। পিয়াসা ভ্রু কুঁচকে তাকালেন। কি বলবে পরশ? পরক্ষণে স্বামীর দিকে তাকিয়ে বসলেন। পরশ লম্বা দম ফেলল, বলল, আমি বিয়ে করে নিয়েছি। ছোটখাটো একটা বাজ বলল পিয়াসা আর মহিউদ্দিনের মাথার উপর। তারা যেন কথা বলতেই ভুলে গিয়েছে। বাবা মাকে চুপ থাকতে দেখে পরশ আবারও বলল, বলছিলাম না একটা মেয়েকে পছন্দ হয়েছে। স্পর্শিয়া ওর নাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে। সাবেক সংসদ সদস্য শামসুল আঙ্কেলের মেয়েও, শোভামের বোন। বুঝতেই তো পারছো, ওরা আমার সাথে কখনোই নিজেদের বাড়ির মেয়ের বিয়ে দেবে না। তার উপর শোভাম বরাবর স্পর্শীর উপর বিয়ের চাপ দিচ্ছিল, তাই আজ বিকেলেই কোর্ট কাবিন করে রেখেছি। বিশ্বাস করো, এত ঝামেলা না হলে কখনোই তোমাদের লুকিয়ে চুরিয়ে বিয়েটা করতাম না। আর তাছাড়া ও শুধুমাত্রই বিয়েটাই তো করেছি, তোমাদের ইচ্ছে থাকলে পরে আনুষ্ঠানিকভাবে বিয়ে করাতে পারো, আমার কোনো আপত্তি নেই। পরশ প্রত্যেকটা কথার ফাঁকে ফাঁকে বাবা মায়ের দিকে তাকাচ্ছে, কিন্তু তারা নির্বাক। পিয়াসার চোখ টলমল করছে পানিতে, কতক্ষণ পর পর নাক টানছে। পরশ আবারও বলল, আব্বু তোমরা কিচ্ছু বলছো না কেন? মহিউদ্দিন দীর্ঘশ্বাস ছাড়লেন, ছেলের দিকে তাকিয়ে বললেন, তোমার উপর ছোটবেলা থেকেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি আমরা, যা মনে হয়েছে তাই করেছো, বাধাও দিইনি, কারণ তুমি বুদ্ধিমান। নিজের বা আমাদের পরিবারের উপর আঙুল উঠুক এমন কাজ কখনোই তুমি করনি, তাই তোমার কোনো সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা করতে হয়নি। চোখ বন্ধ করে বিশ্বাস করেছি আমরা তোমার উপরে। বিসিএস দেওয়ার পর কোথায় চাকরি করবে তার না রাজনীতি নিয়ে মেতে আছো, নির্বাচনে দাঁড়িয়েছো, জয়ীও হচ্ছ, ভালো কথা। এখন আবার বিয়েও করেছো, তাও বিরোধী দলের নেতার বোনকে। ভেবে চিন্তে করেছো তো? পরশ, বাবা যাই করো না কেন, আমার শিক্ষা নিয়ে যেন কেউ আঙুল তুলতে না পারে, আর না তো আমার পরিবারের উপর কোনো বিপদ আসে, মনে রেখো। গটগট পায়ে হেঁটে রুম থেকে চলে গেলেন মহিউদ্দিন।
পরশ নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে সেই দিকে। পিয়াসা এখনো সোফায় বসে নিচের দিকে তাকিয়ে আছে। পরশ তার উদ্দেশ্যে কিছু বলতেই তিনি অভিমানী কণ্ঠে বললেন, ভালো করেছিস বিয়ে করে, এখন বড় হয়েছিস, এমপি হয়েছিস, আমরা সিদ্ধান্ত নেওয়ার কে? বলেই তিনিও চলে গেলেন রুমের দিকে। প্রেমাও নীরব দর্শকের মতো কোনো কথা না বলে চলে গেল। তার মধ্যে না দেখা গেল কোনো রাগ আর না তো কোনো উত্তেজনা। পরশ হতাশ হয়ে পাভেলের দিকে চাইল। পাভেল আমতা আমতা করে বলল, আমার দোষ দিবি না, আমি তো ভালোই করেছি। এখন বলেছিস? একটু রাগ করেছে, আবার ঠিক হয়ে যাবে, কিন্তু পরে যদি অন্য কারোর থেকে শুনতো তখন কষ্ট পেত। ভাবতে পারছিস কতটা কষ্ট পেত? পরশ আর কিচ্ছু বলল না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। পার্টি অফিসে যেতে হবে তাকে। গট গট পায়ে নেমে এলো বাড়ির বাইরে। পাভেলও ছুটে গেল ভাইয়ের পিছু পিছু। পিঠাপুলির আয়োজনে মেতে উঠেছে সর্দার বাড়ি। নানান ডিজাইনের নানান রকমের নকশি পিঠা বানানো হচ্ছে। বাড়ির গৃহিণীরা সব আয়োজন করেছে। স্পর্শীও তাদের সাথে বসে হাতে হাত লাগাচ্ছে। খুশিতে উপচে পড়ছে মুখের লাবণ্যতা। কখনো এইসব না বানানো হলেও সবার সাথে হাতে হাত লাগাতে বেশ ভালোই লাগছে তার। কেউ বানাচ্ছে, কেউ ভাজছে, আর আরশি তো ভাজা পিঠা ঠান্ডা করে করে বোনের মুখে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। এমনই উৎসব মুখর রাতের পুরো আনন্দকেই ভেস্তে দিয়ে বসার ঘরে ঢুকলো শোভাম সহ আরো 3টা ছেলে। গর্জন ছাড়লো স্পর্শীর নাম ধরে। চমকে রান্নাঘর থেকে বের হলো স্পর্শী, সাথে অন্যান্য মহিলারাও উকি দিল। শামসুল সর্দার ঘরে বসেছিলেন। ছেলের গর্জন শুনতেই তিনিও বের হলেন রুম থেকে। সোহাম সোফার সামনে আসতেই রেগে কাঁচের টেবিলটাকে 2 হাত দিয়ে ছুঁড়ে তুলে ফেলে দিল। হাত ভীষণ নিষ্পিস করছে, পারছে না ঠাস ঠাস করে স্পর্শীর গালে 2-1টা থাপ্পড় লাগাতে। তাকে বাইরে আসতে দেখেই শোভাম চেঁচিয়ে বলল, বিকালে কোথায় গিয়েছিলে? চমকালো স্পর্শী। আশেপাশে চোরা চোখে তাকিয়ে বলল, কতবার বলবো আপনাদের? বললাম তো ঘুরতে গিয়েছিলাম। তেরে আসলো শোভাম স্পর্শীর দিকে। এরই মধ্যে শামসুল সর্দার হাঁক ছাড়লেন, কি সমস্যাটা কি তোমার? এইভাবে তেরামি করছো কেন বাড়ির মধ্যে? শোভাম বাবার দিকে তাকালো, রেগে চেঁচিয়ে বলল, আব্বু, আপনার মেয়ে ঘুরতে ঠিকই গিয়েছিল, তবে সেটা পরশের সাথে। ওর বাইকে করে ফিরোজপুর সদর পর্যন্ত ঘুরে এসেছে। এরকম অসভ্য মেয়েকে কি করা উচিত আপনি বলুন? মাথা তুলতে পারছিলাম না আমি। বাজারে সবাই টিটকারি মারছিল আমায়, বলছিল হেরে গিয়ে এখন বোনকে লেলিয়ে দিয়ে এমপির সাথে সম্পর্ক করতে চাইছি আমি। আপনার এই বেয়াদব মেয়ের জন্য আমায় কথা শুনতে হবে কেন? জিজ্ঞেস করুন ওকে। বারণ করার পরও কেন ও পরশের সাথে গিয়েছিল? বেহাপানা করতে লজ্জা করলো না এতটুকু? এত বড় মেয়ে, অথচ অন্য পুরুষের সাথে সারা দিন রাত চিপকে বসে থাকে। চরিত্র ঠিক করতে বলুন আপনার মেয়েকে। অপমানে নীল হয়ে গেল স্পর্শী। এই লোক তার চরিত্র তুলে কথা বলছে। রাগে জেদে এগিয়ে এলো শোভমের দিকে, চেঁচিয়ে বলে উঠল, কে আপনি? আমার চরিত্র তুলে কথা বলার সাহস কি করে হয় আপনার? কোন অধিকারে আমাকে এতগুলো কথা বলছেন? খবরদার, আমাকে এই বাড়ির মেয়ে বউদের সাথে গুলিয়ে ফেলবেন না। যে যখন যা ইচ্ছে তাই করবেন, আর আমি সব মুখ বুঝে সহ্য করে নেব। জিভ টেনে একেবারে ছিঁড়ে ফেলবো। নিজে ধোয়া তুলসী পাতা নাকি? গিয়েছিলাম আমি পরশ শিকদারের সাথে, পুরো বিকেল কাটিয়ে এসেছি। সারা সদর তার বাইকে করে ঘুরে এসেছি। তো তাতে কি হয়েছে? আমি আমার স্বামীর সাথে সারা বিকেল কেন, সারা জীবন কাটালেও আপনাদের কি অধিকার দেখাচ্ছেন? খুব দরদ উতলে পড়ছে না আমার প্রতি? বাড়ির মেয়ে, বাড়ির সম্মান যাবে। তো এতদিন কোথায় ছিল এই বাড়ির সম্মান? যখন ছোটবেলা থেকে বাড়ির বাইরে ছিলাম তখন মনে পড়েনি? যখন গত 3টা বছর ধরে হোস্টেলে পড়ে আছি তখন মনে হয়নি বাড়ির বড় মেয়েটা হোস্টেলে কেন থাকবে? হোস্টেলে আমি কোথায় থাকি, কি করি, আদৌ রাতে ফিরি কি না ফিরি, নাকি বাইরের ছেলেদের সাথে আড্ডা দিই, এইসব কখনো খোঁজ নিয়ে জেনেছেন আপনারা? আর আজ যেই আপনাদের বিরোধী কারোর সাথে সম্পর্কে জড়ালাম অমনি বাড়ির মেয়ে হয়ে গেলাম। শামসুল সর্দারের দিকে তাকিয়ে স্পর্শী আবারও বলল, 15,000 টাকা দিয়েই দায়িত্ব পালন করা যায় না। যদি সামর্থ্য থাকতো না তাহলে কবেই ওই টাকা ছুঁড়ে এই বাড়িতে চৌকাঠে ফেলে চলে যেতাম। লম্বা দম নিল স্পর্শী। বাড়ির সবার মুখ থমকে আছে। নিজেকে সংযত করে শান্ত গলায় বলল, আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার আমি কাউকে দিইনি। আমার না আছে ভাই আর না আছে বাবা। আমাকে আমার মতো থাকতে দিন। এতদিন পরে এসেছি, থাকতে বলেছেন তাই থাকছি। তার মানে এটা নয়
আমার উপর অধিকার ফলানোর চেষ্টা করবেন আপনারা। চেঁচিয়ে উঠল শোভাম। হেসে দিয়ে বলল, তোমার কি মনে হয় ওই জানোয়ারটা তোমায় নিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে? আদৌ বিয়ে করেছ তো, নাকি কোনো এগ্রিমেন্ট পেপারস দিয়েছিল? আরে ওকে আমি চিনি, কয়দিন পরে ভোগ করে শেষে ছুঁড়ে ফেলে দেবে তোমাকে, তখন